স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব ঈদ যাত্রার প্রস্তুতি এটি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বুয়েট। আপনাকে স্বাগত আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। এবং ঈদে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে কথা বলার আগে একটু ঢাকা শহরে এআই ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই। ট্রাফিক ব্যবস্থায় এআই এর যে ব্যবহার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত কয়েক সপ্তাহ ধরে, এবং স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আসলে আপনার কি মনে হয় যে কেমন প্রভাব পড়লো? ধন্যবাদ। আসলে ঢাকা শহরের মতো এত, যদি আমি একটু পেছনে তাকাই, ধরেন এআই বা প্রযুক্তির ব্যবহারের আগে একটু খেয়াল করে দেখবেন ঢাকা শহরে যে পরিমাণ কেওয়াটিক একটা সিচুয়েশন ছিল ইন্টারসেকশনগুলোতে, পুলিশকে গলদঘর্ম হতে হতো। মানে আমরা কিন্তু প্রায় বলতাম যে এটাকে কিন্তু পুলিশে যেভাবে হাতে আপনার হচ্ছে যে সে ট্রাফিককে ম্যানেজ করছে, একদিক থেকে তাকে হাত নাড়িয়ে প্রচন্ড গরম বা বৃষ্টিতে যেমন তাকে কাজ করতে হতো, আবার পাশাপাশি এর মধ্যে আমরাও কিন্তু আইনটা মানতাম না। একদিক থেকে থামালে আরেকদিক থেকে আরেকজন বের হয়ে চলে যাচ্ছিল, কারণ ভয়টা ছিল না যে একবার পার পেয়ে গেলে তাকে আর কেউ ধরছে না। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু রাতারাতি একটু চেঞ্জ কিন্তু চলে আসছে। সেটা হচ্ছে যখন আমরা এই প্রযুক্তির ব্যবহারটা আমরা করা শুরু করলাম, যদিও এটা পাইলটিং ভিত্তিতে একটা করিডোরে হচ্ছে, বাট আমি বলবো যে এটা একটা রেজাল্টটা কিন্তু বেশ ভালো পাওয়া যাচ্ছে। কারণ এখন কিন্তু দেখা যাচ্ছে মানুষের ভয় পেয়েছে। সবচেয়ে বড় কথা, মানুষের ভিতরে একটা ভয় কাজ করছে যে আমি মানে আমাকে কেউ না কেউ মনিটর করছে। এই মনিটর যখন সে বুঝছে যে তার আসলে আইন বা ট্রাফিক রুলস থেকে বের হওয়ার উপায় নাই, কোনো না কোনোভাবে তাকে ফাইনটা করা হচ্ছে, তাকে পানিশমেন্ট হচ্ছে, মানুষ কিন্তু এখন দেখা যাচ্ছে নিজের ভয় পেয়ে যাচ্ছে। আমি দেখা যাচ্ছে অনেক মানে নিজে চলাফেরা করার ক্ষেত্রে দেখেছি যে দেখা যাচ্ছে আমার সিএনজি চালাচ্ছে, তিনি হয়তো নর্মাল টাইমে হয়তো চলে যেত, কিন্তু সে বলছে না এদিকে ক্যামেরা আছে, মানে সে এখন ঠিক হয়ে যাচ্ছে। আমি মনে করি এই ভয়টা কিন্তু যে দেখাতে পেরেছে, এটা বর্তমান সরকার বা প্রশাসন তাদের একটা বড় একটা আমি কৃতিত্ব। এবং এরকম সাকসেস রেজাল্ট কিন্তু আমাদের আগেও আছে। যেমন একটা সময় কিন্তু আমরা মানে যখন মোটরসাইকেল কেউ হেলমেট পরতো না, কিন্তু দেখেন মানে আমরা ভাবতাম যে আসলে হেলমেট কখনো পরবে কিনা, ফুটপাতের উপরে উঠে যাচ্ছে, সাইকেল নিয়ে ফুটপাতের উপরে উঠে যাচ্ছে। স্টোরি কিন্তু আছে। দেখেন এখন কিন্তু মোটরসাইকেল অন্তত হেলমেট ছাড়া খুব একটা দেখা যায় না। আমরা হয়তো কোয়ালিটি নিয়ে কথা বলতে পারি যে কোয়ালিটি মানটা ভালো না বা এটা ভালো মন্দ, কিন্তু পড়ছে। অর্থাৎ আমি বলবো যে আমাদের প্রযুক্তির ব্যবহার যেটা আমরা করছি, আমরা বা হচ্ছে যে একটু ভয় দেখাতে পারা, একটা সময় কিন্তু ছিল নো হেলমেট নো ফুয়েল, দেখা গেল যে এটা ইম্প্যাক্ট পড়েছে। পাশাপাশি এখন এআই ভিত্তিক আমরা ক্যামেরাটা পাইলটিং করছি, এটা হচ্ছে। এখন খেয়াল রাখতে হবে যে এই এআইটা কিন্তু বা প্রযুক্তি কিন্তু কোনো সিলভার বুলেট না, সিলভার লাইক এটা কিন্তু আমার সব সমস্যার সমাধান করবে ব্যাপারটা কিন্তু তা না। আমরা ভালো রেজাল্ট পাচ্ছি, এখন সাস্টেনেবল তো করতে হবে। কারণ আমরা কিন্তু এর আগেও অনেক আমি বলবো যে প্রযুক্তিভিত্তিক প্রকল্প নেই, কিন্তু দেখা যাচ্ছে যে মানে সঠিকভাবে এটাকে মানে কম্পিটিবল না করার কারণে মানে আমার দেশের সিচুয়েশনটা কিন্তু আমার অন্য দেশের সাথে মিলবে না। ফলে এটাকে সাস্টেইন করতে হবে। দেখেন এআইটা এখন হচ্ছে যে এনফোর্সমেন্ট অ্যাঙ্গেলে, অর্থাৎ আমি এনফোর্সমেন্টের জন্য আমি প্রযুক্তিকে ব্যবহার করছি, বাট এআইটা কিন্তু আরো ভাস্টলি বা প্রযুক্তিটা আরো ভাস্টলি ইউজ করা যায়। ফর ইনস্ট্যান্স যদি একটু কথা বলি, এই জন্য আমি আপনাকে একটা জিনিস আমার দিক থেকে আর কি জানতে চাচ্ছি যে এআই যে ব্যবস্থা বা প্রযুক্তি আমরা ব্যবহার করছি বর্তমানে ঢাকা শহরে, রাজধানীতে, সেখানে সেই প্রযুক্তির ভিতরে কি যানজট আগে থেকে হতে পারে এমন এলাকা চিহ্নিত করার মতো সক্ষমতা, বা দুর্ঘটনা হতে পারে এমন দুর্ঘটনা প্রবণ এরিয়াগুলো চিহ্নিত করার মতো সক্ষমতা, কিংবা জরুরি যানবাহন যেগুলো হচ্ছে অ্যাম্বুলেন্সকে একটু ছেড়ে দিতে হবে, এই টাইপের কোনো সিস্টেম কি ইনপুট করার সম্ভাবনা আছে কিনা? তাই তো, ওকে বলি। দেখেন জাস্ট যে সেকশনটা আসছিলাম যে এআই মানে আমি প্রযুক্তির ফলে আমার প্রচুর ডেটা আসছে, এই ডেটাটা স্টোরিংটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং ডেটাটাকে অ্যানালাইসিস করে আপনি যে কথাটা বললেন যে আমি প্রেডিকশন করা, আমি মডেলটাকে একটা মডেল তৈরি করা ডেটা দিয়ে। দেখেন আমাদেরকে হিউজ ডেটা আসছে। যদি বাংলাদেশ সরকার এই হিউজ ডেটাটাকে শুধু স্টোর করে রেখে দেয়, আমি বলবো সবচেয়ে বড় ভুল হবে। কারণ ডেটা যে পরিমাণ ডেটা আসছে, আমি মনে করি এটা যদি কোনো রিসার্চ ইনস্টিটিউটের সাথে কোলাবোরেশন করা হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে এই ডেটা থেকে আপনি যে বললেন কোথায় যানজট হতে পারে, সে প্রেডিক্ট করে দিতে পারবে। হিস্টোরিক্যাল ডাটা থেকে প্রেডিক্ট করতে পারবে আমার কোথায় কোথায় যানজট হবে। ফর ইনস্ট্যান্স আমি এআই কিন্তু এখন বা প্রযুক্তি এখন আমি ওই করিডোরে গত ধরেন আপনার 15 থেকে 20 দিন 1 মাসের ডেটা তো রয়েছে, এই ডেটা এবং আরো ডাটা স্টোর হবে। দেখা যাবে যে এটাকে দিয়ে যদি আমরা একটা মডেল রান করানো যায়, দেখা যাবে যে আমি বলতে পারবো যে আসলে আগামী মানে কোন দিন কখন কোথায় কোন পয়েন্টে ওখানে যানজট হবে।
শুধু তাই না, আমি যদি ক্র্যাশের ডাটাগুলোও যদি ওখানে আমি ইনপুট করতে পারি ওই রাস্তার অন্যান্য অ্যাট্রিবিউটগুলোর সাথে, লাইক আমার রাস্তার কি ধরনের গাড়ি চলছে, স্পিড লিমিট কত, আমার হচ্ছে যে ভেহিকেলের কম্পোজিশন ইত্যাদি ইত্যাদি ডাটা যদি আমি দিতে পারি, দেখা যায় ক্র্যাশ প্রেডিকশনও করা যাবে যদি আমি হিস্ট্রিক্যাল ডাটা দিই। আমি বলবো যে এআইটা প্রযুক্তিটা তো আমি টাকা দিলাম, কিনে ফেললাম, ক্যামেরায় দেখছি, ফাইন করছি, এটা আসলে খুবই ন্যারো একটা পার্ট। বাট এটার আসলে ব্যবহারটা হবে যদি আমি এটাকে এনফোর্সমেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা না করে আমি অপারেশন অ্যাঙ্গেলে নিয়ে যাই। অপারেশনাল অ্যাঙ্গেল বলতে কিরকম, যেমন এটা একটা কম্পোনেন্ট আপনি বললেন যে আমরা প্রেডিকশন করা, আমি যানজট কোথায় কোথায় হবে। দেখেন যদি আমরা এই করিডোরে যেখানে আমার ডেটা আসছে, প্রযুক্তি মানে ডেটা আসছে, এই করিডোরটাকে যদি আমরা ভালো করে অ্যানালাইসিস করতে পারি ডেটাগুলো নিয়ে, তাহলে দেখা যাবে যে এই সিমিলার টাইপের আমার কিন্তু অন্য রাস্তায় হয়তো আমি ক্যামেরা বসাইতে হবে না, কিন্তু সিমিলার টাইপের রাস্তায় কিন্তু আমি চাইলে এই রেজাল্টটা আমি চাইলে মানে অ্যাপ্লাই করতে পারি যে না আমার এই কাজগুলো করলে আমার হয়তো দেখা যাবে যে আমি যেহেতু রেজাল্ট আমি পেয়েছি এখানে। সেই জন্য আমি মনে করি যে একটা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিংটা খুব প্রয়োজন। পুলিশকেও যেমন পুলিশের তারা তো ডাটাটা সংগ্রহ করছে, পাশাপাশি যদি এই নলেজটা যদি শেয়ারিং হয়, যারা রিসার্চ করছেন রিসার্চ ইনস্টিটিউটের সাথে, আমি বলবো যে কাজগুলো যদি করা যায়, ডাটাটা শেয়ারিং করা যায়, আমি মনে করি বেশ ভালো কিছু রেজাল্ট আনা যাবে, যাতে কিনা আসলে অনেক কম খরচটা অনেক কমে যাবে। আমি যদি বুঝতে পারি, আমি যদি প্রেডিকশন করতে পারি যে আগামী দিন এক সপ্তাহ পরে কি হচ্ছে, কি হতে পারে আমার যখন, তাহলে কিন্তু আমি সে প্রস্তুত থাকবো। বাট এখন যেটা হচ্ছে, আমি সিচুয়েশন দেখছি, আমি ম্যানেজ করছি, সিচুয়েশন হচ্ছে ম্যানেজ করছি, বাট আমি সিচুয়েশন আগে যদি ম্যানেজমেন্টের ব্যাপারে আমি যদি মানে আমার যদি ধারণা হয়ে যায় যে কি হতে পারে, আমরা প্রস্তুতিটা কিন্তু আগে থাকে এবং দেখো অনেক ঝামেলা এড়ানো যায়। এটি নিয়ে আরো গবেষণার প্রয়োজন আছে। কিন্তু কাজী সাইফুন নওয়াজ, এই যে সামনে ঈদ যাত্রা আসছে, ঈদ যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু গতকাল থেকে বলতে গেলে, কিন্তু মূল চাপ বাকি আছে। এই সামনে সোম, মঙ্গল, বুধ মূলত চাপটা সৃষ্টি হবে। এই যে প্রচুর একটা গাড়ির চাপ থাকবে এবং মোটামুটি ঈদের ৩-৪ দিন আগে থেকে 1,20,00,000 মানুষ ঢাকা ছাড়ে। একদিক থেকে মানুষ ঢাকা ছাড়বে, আবার আরেক দিক থেকে কিন্তু কোরবানির পশুর গাড়িগুলো ঢাকায় ঢুকবে। এই যে যানজটের যে একটা চাপ থাকবে রাস্তার উপরে, এই চাপটা অ্যাভয়েড করার জন্য এআই কোনোভাবে ব্যবহার করা যায় কিনা? আচ্ছা, যেটা হচ্ছে যে আমি আগে বলেছি এআই কোনো আসলে ওই সিলভার বুলেট না যে সব সমস্যার সমাধান করবে। হ্যাঁ, এটা করতে পারবে যদি মানে আসলে পেছনে তো তার ডেটা লাগে, তার লজিক লাগে। এখন যানজট তো বিভিন্ন কারণে ঘটছে। লাইক আমার তো এই জায়গাতে আমি ঔষধটা আমি দেব, রোগীটাকে তো আগে স্টেবল হইতে হবে, তাই না? এখন দেখা যাচ্ছে আমি মানে আমার যেই পরিমাণ মানুষ আসলে আমার এই ঢাকা ছেড়ে যায়, শুধু ঢাকা না, আসলে অনেক জেলা শহর থেকে আরেক জেলা শহরেও যায়, পুরো বাংলাদেশে আসলে বিশাল একটা মাইগ্রেশন হয়। এই জায়গাতে আসলে মানে খুবই কষ্টকর আমি এই মানে সাপ্লাই দিয়ে আমি এইটাকে ডিমান্ডটাকে ম্যানেজ করা। হ্যাঁ, কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, বা পুলিশ কিছু ক্ষেত্রে করেও। ফর ইনস্ট্যান্স দেখেন, আমরা প্রায় দেখি অনেক যানজট হয়ে যায়। যানজট কেন হয়? দীর্ঘ যানজটে হয়তো একজন চালক মানে ঘুমিয়ে পড়েছে, সে যানজট সিগন্যাল ছেড়েছে বা ছেড়েছে, সে যাচ্ছে না, কারণ পরে দেখা গেল যে সে হয়তো বা মানে ইয়েতে ঘুমিয়ে পড়েছে, প্রায় হয় এটা। তখন পুলিশ কিন্তু অনেক দূর থেকে এসে তাকে আসতে পারে না, কারণ তা অনেক যানজট, তার সেও তো পিছনে, তাকেও তো ভেহিকেল নিয়ে আসতে হয়। চাইলে কিন্তু এই জায়গাতে আমরা প্রযুক্তি ব্যবহার করতে পারি। ফর ইনস্ট্যান্স এটা পুলিশ কখনো কখনো আমি শুনেছি তারা করেও, যে ড্রোন দিয়ে চাইলে আমরা সেই জায়গাটা দেখতে পারি কোথায় যানজটটা হচ্ছে। আমি ঘরে বসেই, আমি এখানে বসেই হয়তো আমি দেখতে পারি যে যানজট কোথায় হচ্ছে, কোন পয়েন্টে হচ্ছে। হয়তো দেখা যাবে কোনটা দুইজন ড্রাইভার ঝগড়া করছে, এতেই যানজটটা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু সো ওই জায়গাতে দ্রুত কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো পাস করা যায়। এক, দুই হচ্ছে গতি সীমা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আমরা প্রযুক্তিটাকে ব্যবহার করতে পারি। এটা দুটো সুবিধা আছে। এই গতির বিষয়টা আরেকটু ডিটেইলস জানতে চাইবে, তবে একটি বিরতির পরে আপনার কাছে আসতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজ আমরা কথা বলছি ঈদ যাত্রার প্রস্তুতি, এই বিষয়টি নিয়ে, এবং কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কাজী মোহাম্মদ সাইফুন নওয়াজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বুয়েট। এবং আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে হচ্ছে যানজটের অন্যতম কারণ হচ্ছে একটি গতি, এবং তার সাথে আমি আরেকটু অ্যাড করি যে সরকার এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে ঢাকাসহ আশেপাশের বেশ কিছু এলাকায় বিজিবিও মোতায়েন করা হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে কেমন মনে হচ্ছে যে এবারের ঈদ যাত্রা কি অন্য গত বছরগুলোর তুলনায় ভালো হবে কিনা, যেহেতু এবার আগে থেকে প্রিপারেশন নেওয়া হচ্ছে?
ধন্যবাদ। আসলে প্রতিবারই কিন্তু আমরা আমাদের একটা আশা থাকে ডেফিনেটলি যে গতবারের তুলনায় এবারে ঈদযাত্রা ভালো হবে, প্রস্তুতিও থাকে এবং আমি মনে করি একটা জায়গায় কি মানে গত কয়েক বছরে কিন্তু মানে যানজট, দুর্ঘটনা ইত্যাদি বিষয়গুলোতে হওয়াতে প্রশাসনের ভিতরে কিন্তু একটা হোমওয়ার্ক অলরেডি হয়ে গিয়েছে, একটা মানে চেক হয়ে গিয়েছে যে কোথায় কোথায় কোন কোন জায়গায় আমাদের সমস্যা হতে পারে, কি কি কারণে দুর্ঘটনা ঘটতে পারে, কোথায় কোথায় যানজট হতে পারে, কি কারণে ঘটতে পারে এবং সেরকম একটা প্রিপারেশন তারা প্রতি বছরই কিন্তু একটু নিয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে আমি মনে করি আমাদের এই সময়ে যখন আমরা দেখছি যে ঢাকার মতো একটা ব্যস্ত এলাকায় আমরা প্রযুক্তি ব্যবহার করে সফলতা পেয়েছি, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কিভাবে আমরা এই যে 90টা পয়েন্ট বা কিছু জায়গায় চিহ্নিত হয়েছে, আরো কিছু জায়গা হয়তো আছে, আমি মনে করি এগুলোতে যদি আমরা প্রযুক্তি ব্যবহার করতে পারি দেখা যায় পুলিশের কষ্টটা কমবে, বরং তারা রেদার মনোযোগ দিতে পারবে আমার পুরো অপারেশনাল বা ম্যানেজমেন্টের দিকটায়। কিন্তু সাইফুন নেওয়াজ, যেটা হচ্ছে আপনি আমি সবাই জানি যে হচ্ছে এই যে মেয়র হানি ফ্লাইওভারে যেই জ্যামটা সৃষ্টি হয়, কিংবা হচ্ছে আমরা যখন উত্তরা গাবতলী হয়ে যখন বের হতে যাই তখন যে জ্যামটা সৃষ্টি হয়, আসলে এটা তো প্রত্যেক বছরই সৃষ্টি হচ্ছে। এইখানে আসলে হাইওয়ে পুলিশ বলি বা প্রশাসন বলি, তারা কোনো উদ্যোগ নিয়েও সফল হচ্ছে না কেন? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সফল হচ্ছে না কারণ সমস্যাগুলো কোথায় জানেন? যে ধরনের আমি বের হচ্ছি, বের হওয়ার মুখেই দেখা যাচ্ছে যে বাস দাঁড়িয়ে থাকছে, ওই মুখগুলোতে দেখা যাচ্ছে আমার ওই যে মানুষজন আশেপাশ থেকে আসছে, ফলে ওই যে থ্রি হুইলার, নসিমন, করিমন, রিক্সা ইত্যাদি জটলা, মানুষ প্রচুর মানুষ বেশি এবং রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। ফলে আপনি দেখবেন বেশি নয়, 2-3টা গাড়ির জন্য পিছনে কিন্তু দীর্ঘ একটা জট তৈরি হয়ে যাচ্ছে। এখন এই ম্যানেজমেন্টটা কিন্তু মানে খুব কমন, কিন্তু জটিল না। জটিল না বলতে কিরকম, ধরেন আমি যদি আমার এই রাস্তায় ঈদের এই সময়টায় 7 দিন, 3 দিন, 4 দিন মানে স্ট্রিক্ট পয়েন্ট, কোনো গ্রে এরিয়া না, আমি উঠতে দিব না কাউকে, আশেপাশ থেকে কাউকে আমি উঠতে দিব না, ফলে মানে থ্রু ট্রাফিকের জন্য আমার এটা থাকবে এবং বাস স্টপেজ ছাড়া আমি যাতে কোনো যাত্রী ওঠানামা না করায় কোনো বাস, সেটাকে যদি আমি এনশিওর করতে পারি এবং এখানেও যদি কোনো গ্রে এরিয়া না দিই যে না আচ্ছা কখনো দিব না, অন্তত 2-3টা দিন দেখেন আমরা কিন্তু এখন মোটামুটি হিস্ট্রিক্যাল ডাটা থেকে বলতে পারি যে আসলে কোন দিনটা যানজট হবে। ইউজুয়ালি এখন কিন্তু দেখা যাচ্ছে ঈদের 1 দিন বা 2 দিন আগেই যানজটটা হয়ে যায়, এর আগে ইউজুয়ালি হয় না। এই এতটুকু কিন্তু দেখা যাচ্ছে যে আমরা মানে ইমপ্রুভ করতে পেরেছি। একটা সময় কিন্তু ঈদের 3-4 দিন আগে থেকে যানজট তৈরি হয়ে যেত, এখন কিন্তু মোটামুটি একটা মানে দিনের সীমাবদ্ধ হয়ে গিয়েছে। তো সে এবং তাও সব রাস্তা ওই যে আপনি বললেন যেখানে ঢাকার মুখগুলোতে, তারপর হচ্ছে টোল প্লাজাগুলোতে, কারণ টোল প্লাজাগুলোতে যানজট হচ্ছে টোল কালেকশনে, এক একটা থেকে যদি 30 সেকেন্ড 40 সেকেন্ড সময় লাগে টোল নিতে, তাহলে একটা লম্বা একটা সময় চলে যাচ্ছে অনেকগুলো গাড়ি ক্ষেত্রে। টোল প্লাজাগুলোতে যদি আমরা শতভাগ ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম করতে পারি, আমাদের ভেহিকেলগুলোকে যদি আমরা সেভাবে যদি আমরা মানে মডিফাইড করে ফেলতে পারি যে প্রত্যেকটা গাড়ি যদি আমার এই যে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চলে আসে, তাহলে দেখা যাবে যে আমার টোল প্লাজা কিন্তু যানজটটা কমবে। 1 2 হচ্ছে যে এই যে ইন্টারসেকশন যেখানে যানজট হয়, দেখেন আমরা কিন্তু এই যে চিহ্নিত করেছি, আমি মনে করি ওই স্পটগুলোকে একটু ভাগ করা দরকার, যে কিছু হয়তো ইন্টারসেকশন, কিছু হয়তো ব্রিজ, কিছু হয়তো হচ্ছে আমার রাস্তা অন্য কোনো স্থান, এগুলোকে ভাগ করতে হবে কোন ধরনের রাস্তা। তারপর হচ্ছে যে আমি সেখানে আমার ওই পুলিশ মোতায়েন করা এক জিনিস এবং হচ্ছে যে প্রযুক্তি ব্যবহার, লাইক আমাকে যদি প্রত্যেকটা ইন্টারসেকশনে যেখানে যানজট হয় সেখানে যদি আমি সিসিটিভি যদি আমি লাগাতে পারি অন্তত এই 3 দিন 4 দিনের জন্য, দেখা যাবে মনিটর করতে পারবো কার কারণে হচ্ছে এবং ইনস্ট্যান্ট কিন্তু মেসেজ দেওয়া যাবে, মনিটরিং করা যাবে। ওই আগের কথায় মানুষ যখন জানবে যে তাকে কেউ মনিটর করছে এবং সে যখনই ওই যাত্রী তুলছে বা নামাচ্ছে হঠাৎ যদি এবং ইনস্ট্যান্ট যদি ইনফরমেশন পেয়ে পুলিশ চলে আসে, দেখা যাবে তার ভিতরে ভয় থাকে। এই ভয়টা আসলে আমাকে জরুরি। এবং আরেকটা কথা যেটা বলেছি সেটা হচ্ছে কোনোভাবেই আমাকে অন্তত 3টা দিনের জন্য আমার ইন্টারসেকশনে কোনো ধরনের এনক্রোচমেন্ট রাখা যাবে না, লাইক আমি ওই যে দোকানটার মালামাল চলে আসবে, মানুষ দাঁড়াবে, যাত্রী তুলবে, হ্যাঁ যাত্রী কি ওঠানামা করবে না? ডেফিনেটলি করবে, কিন্তু সেটা ইন্টারসেকশনে না। ইউজুয়ালি স্ট্যান্ডার্ড হচ্ছে আমি ইন্টারসেকশন থেকে অন্তত পক্ষে 200 মিটার, মহাসড়ক যদি হয় 200 মিটার আগে পরে হবে আমার বাস স্টপেজ বা যাত্রীর হচ্ছে যে আমার লোডিং আনলোডিং কিন্তু সেটা কি এই কোরবানি ঈদে সম্ভব? কারণ এবার তো ঈদ যাত্রার পথে পথে নানান জায়গায় হাট বসবে, পশুর হাট বসেছে, সেই ক্ষেত্রে আসলে কি করণীয়? আসলে পথে পথে বসার তো নিয়ম না, নিয়মটা হচ্ছে যে মানে পথের বাইরে ইউজুয়ালি যেটা হচ্ছে আমি যদি মহাসড়ক বলি, আমার রাইট অফ ওয়েটা হচ্ছে মূল মহাসড়কের পাশে অন্তত পক্ষে আমার 10 মিটার বা 30 থেকে 40 ফিট পর্যন্ত আমার রাইট অফ ওয়ে আছে। এইটুকুর ভিতরে কোনো ধরনের স্থাপনা বা কোনো ধরনের অ্যাক্টিভিটি থাকা উচিত না। এখন দেখা যাচ্ছে যে কোনো হাট হয়তো সে ইজারা নিয়েছে হয়তো দূরে, কিন্তু ওই
হাট আস্তে আস্তে একেবারে মহাসড়ক পর্যন্ত চলে আসছে। এটা একটা মানে এই ইস্যুটা হয়ে যায়। এখন এই সোশ্যাল ইস্যুগুলো অনেক সময় দেখা যায় কন্ট্রোল করা পুলিশের পক্ষে সম্ভব না। মানে এই বাস্তবতা মেনে নিতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, যতটুকু সময় যদি আমরা এটাকে ব্যারিকেড দিতে পারি, টেম্পোরারি যদি ব্যারিকেড দিতে পারি, এবং যদি এটাকে আমরা হাটটাকে একটু দূরে যদি সরাতে পারি, কারণ মানে কথা হচ্ছে যে আমি আজকে এই বছর ধরেন আমি 90 বা 100টা পয়েন্ট চিহ্নিত করেছি, আমার ঈদের পরে প্রথম কাজটাই হবে 90টা পয়েন্টে কাজ করা, ইঞ্জিনিয়ারিং কাজ করা, এনফোর্সমেন্ট রিলেটেড কাজ করা, যাতে আমার আগামী ঈদে আমি যাতে 90টা থেকে অন্তত 70টা টানতে পারি। বাট আমাদের হয়ে যায় উল্টা, আমাদের প্রতি বছরই এই সংখ্যাটা বাড়ে। আজ এই বছর আমি 90টা পয়েন্ট চিহ্নিত করেছি, আগামী বছর 100টা হয়ে যাবে, 110টা, 20টা ইত্যাদি ইত্যাদি। বাট হওয়া উচিত কি উল্টা, যে আমি 90টা পয়েন্ট চিহ্নিত করেছি মানে কি এগুলোতে সমস্যা আছে, মানে ঈদের সময় যানজট তৈরি হয়, তাহলে আমার টার্গেট থাকবে আগামী 1 বছর কাজ করবে এই জায়গাগুলোতে। কি কাজ করব? যাতে কিনা আমার যেই সমস্যার জন্য আমি এটাকে চিহ্নিত করেছি যে যানজট হয়, তাহলে আমি সেটা সমাধান করবো। সেটা সমাধান করে যে আমার প্রয়োজন ইঞ্জিনিয়ারিং, এনফোর্সমেন্ট, এডুকেশন যা প্রয়োজন করব, যাতে আস্তে আস্তে আমরা কমিয়ে নিয়ে আসবে। আমি এভাবে কাজ করলে আশা করি 5 বছর পর দেখা যাবে লোকেশন আছে 10টা। একদম পরিষ্কার আপনার বক্তব্য সাইফুল নওয়াজ। এরপর একটু যানবাহনের চেহারা নিয়ে কথা বলবো আপনার সাথে, তবে একটি বিরতির পরে ফিরে আসছি। দর্শকদের সন্ধ্যা থেকে নিচ্ছে আর একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা কথা বলছি ঈদে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে, এবং এ পর্যায়ে সাইফুল নওয়াজ জানিয়ে গিয়েছিলাম যে যানবাহনের চেহারা নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে, বিশেষ করে ফিটনেসবিহীন যানবাহনগুলো যে আছে আমাদের দেশে, মেয়াদ উত্তীর্ণ ও জরাজীর্ণ যেসব গাড়ি রয়েছে, তাদের ইঞ্জিন বিকল হয়ে কিংবা গিয়ার বক্স কিংবা ব্রেক ফেল হয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে রাস্তার মধ্যে যানজটের সৃষ্টি হচ্ছে, এবং এই পুরনো গাড়িগুলো কিন্তু অন্যান্য গাড়ির তুলনায় কিন্তু অনেক ধীরেও চলে। এই ক্ষেত্রে আসলে কি ধরনের ব্যবস্থা বা কি ধরনের প্রযুক্তি ইউজ করা যেতে পারে? আচ্ছা, প্রথমে হচ্ছে যে এই যে আমাদের যে আনফিট বা হচ্ছে লক্ষ্যঝক্কর, যদি আমি বলি কলোকিয়াল ভাষায়, যে এটা লক্ষ্যঝক্কর গাড়িগুলো বা যেগুলো হচ্ছে মানে চলছে আর কি, কোনো মতে শুধু ইঞ্জিন আর চাকাটাই ঘুরছে, বাকি আসলে সবকিছুই জরাজীর্ণ, এটার সমস্যাটার রুটটা কিন্তু ভিন্ন জায়গায়, এবং আমরা সব সময় এই কথা বলে আসছি। দেখেন, একজন মালিক যার একটা মাত্র বাস, সে কিন্তু বেশি ইনভেস্টমেন্ট এই বর্তমান পরিবেশে, যে যানজটের পরিবেশ, সে তো বেশি ট্রিপ দিতে পারে না। ফলে সে গাড়ি কখন ঠিকঠাক করবে, রংচং করবে, আর কখন সে নিজে ইনকাম করবে। ফলে সে কোনো মতে গাড়িটা যা চলছে, সে তার একটা বাস কেন রাখে? কারণ এই বাস রাখলে সে একজন মালিক হয়, মালিক হলে সে তার সংগঠনে একটা পদ বা কিছু একটা তার আছে, ওইটা অন্য বিষয়। ওকে, এখন আমি যতদিন পর্যন্ত আমার এই পরিবহন ট্রান্সপোর্টেশন সিস্টেমে এরকম শত শত মালিক, হাজার হাজার মালিক আর হাজার হাজার বাস রেখে দিব, ততদিন পর্যন্ত বাসের চেহারা ভালো হবে না। এটা হওয়ার কথা না। বিপরীতে আপনি একটু খেয়াল করে দেখেন, যেখানে এই সিস্টেমটা নাই, ফর ইনস্টেন্স ঢাকার ভিতরেই হচ্ছে ওই যে হাতিঝিলে ঘুরছে চক্রাকার বাস সার্ভিস, তাই না? এটা মনে হয় রাজুক চালাচ্ছে তাদের ইয়েতে। বা দেখেন, এখানে কিন্তু কোনো ওই প্রতিযোগিতা নাই, কিছু রং চং গুলা তারা ঠিকঠাক রাখতে পারছে। শুধু তাই না, ঢাকার বাইরের আমি যে চিন্তা করি, আপনি দেখেন এই যে মালিকরা দামি দামি বাস আপনার ঢাকার বাইরে ছাড়ছে না, ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে সিলেট, রাজশাহী, এসি বাসগুলা কোটি টাকা দামের বাস তারা নিয়ে আসছে। ওই একই মালিক কিন্তু ঢাকাতে এত চাহিদা আমার গণপরিবহন বা হচ্ছে গাড়ি, তারা কিন্তু ওই একই মালিক কিন্তু ঢাকাতে পরিবহন বিজনেস করছে না, কারণ তারা দেখতে ঢাকায় পরিবেশটা নাই। আমার মহাসড়কে আমার সে পরিবেশটা তারা পাচ্ছে, তারা ইনভেস্ট করছে সেখানে, এই জায়গাতে নাই। তাহলে আমার কথা হচ্ছে, আমি যদি বাসের চেহারা ভালো করতে চাই, চেহারা ভালো করতে হলে সরকারকে এই আমার ঢাকা শহরে পরিবেশটা দিতে হবে। এখন পরিবেশ কিভাবে দিবে? তাহলে অলরেডি আমার পরিবেশে অনেক দূষিত বিষয় ঢুকে গেছে, লাইক আমার 3 হুইলার, ব্যাটারি রিক্সা, অমুক তমুক ইত্যাদি ছোট গাড়ি, মোটরসাইকেল ঢুকে গেছে। আমি মনে করি যদি গণপরিবহন ভিত্তিক যদি আমার ব্যবস্থা করতে হয়, আমাদের যেই রাস্তাগুলোতে বাস চলে, লাইক ওখানে অন্তত পক্ষে 3 লেন 6 লেন তো রয়েছে, অন্তত পক্ষে মাঝে 2টো লেন, এই পাশে 1 লেন, ও পাশে 1 লেন যদি আমি শুধুমাত্র ডেডিকেটেডলি বাসের জন্য রেখে দিই, শুধু বাস ঢুকবে এখানে, আর কেউ ঢুকতে পারবে না, এবং বাকি যে দুই পাশে 2 লেন করে 4 লেন রয়ে যায়, ওটার কথা দরকার সরকার ভুলে যাক, দরকার নাই। ওখানে আমার যত ওই প্রাইভেট কার, রিক্সা ইত্যাদি থাকুক, সমস্যা নাই। এরা যখন দেখবে যে বাস দ্রুত চলে যাচ্ছে, ইন্টারসেকশনে ফার্স্ট প্রায়োরিটি বাস, আলাদা লেনে করে বাস আমার পাশ দিয়ে চলে যাচ্ছে দ্রুত, তখন কিন্তু প্রাইভেট কার ছেড়ে মানুষ বাসে উঠবে। যখন প্রাইভেট কার ছেড়ে মানুষ বাসে ওঠা শুরু করবে, আর ইনভেস্টর যখন দেখবে যে বাসের জন্য আলাদা পরিবেশটা হয়ে গিয়েছে, সরকার কিচ্ছু বলতে হবে না, মানুষ অটোমেটিক দামি দামি বাস নিয়ে আসবে প্রতিযোগিতা, তখন সরকার রেগুলেট করতে পারবে। এখন যে সিস্টেমের
রয়েছে আমাদের আসলে এই সিস্টেমে এই প্রতিযোগিতার সিস্টেমে আসলে কোনোভাবেই আমার ওই বাসের চেহারা ভালো করার কোনো সুযোগ নাই। এবং শুধু তাই না, দেখেন আমরা প্রায় ঈদের সময় দেখি যে আমাদের যারা দায়িত্বে থাকেন মন্ত্রীরা বিভিন্ন টার্মিনালে বাস স্টপেজে গিয়ে তারা মানে লোকজন নিয়ে তারা মনিটর করছে, এনফোর্স করছে। আসলে এই কষ্ট তাদের আজীবন করতে হবে। আমরা এই কষ্টটা কিন্তু এর আগেও দেখে আসছি, এর আগে যত মন্ত্রী ছিল সবাই কিন্তু এরকম ঈদ কেন্দ্রিক ছোটাছুটি করতো। এটা সফলতা আসে না, এটা প্রমাণিত, এটা কোনোদিন আসবে না। হ্যাঁ, কারো রাস্তায় টার্মিনাল যাওয়ার দরকার নেই। ধরেন এই টার্মিনালে আমার 100টা বাস কাউন্টার, 200টা বাস কাউন্টার, আমি তাদেরকে কি নিয়ন্ত্রণ করবো? এটা পসিবল না। রেদার যদি এখানে থাকতো 5টা বা 10টা বাস কাউন্টার, সরকার কিন্তু ঘরে বসে নিয়ন্ত্রণ করতে পারতো। এই 10টা বাস কাউন্টার তাহলে কোথেকে আসবে? তারা কারা? এই যে বাস রুট ফ্র্যাঞ্চাইজি যে কথাই বলছি আমি, এই সব যত বাস কোম্পানি আছে সবাইকে নিয়ে একটা বা দুইটা রুট, 3টা রুটে করে ফেলতে হবে, যাতে কিনা নির্দিষ্ট রুট 2টা বা 3টা অপারেটর থাকবে। সরকার বহু বলেছে, সরকার করছে না। দেখেন এটার জন্য আমি মনে করি আফ্রিকার অনেক দেশ যারা আমাদের থেকে পিছিয়ে রয়েছে তারাও কিন্তু দেখা যাচ্ছে বাস রুট ফ্র্যাঞ্চাইজি করে কিন্তু তারা হচ্ছে যে মানে তাদের ট্রান্সপোর্ট সিস্টেমটা ভালো করেছে। এটা কোনো রকেট সায়েন্স না, আমরা বারবার বলছি। এই জায়গাতে না উদ্যোগ নেওয়া হয়, এখানে সমস্যাটা কোথায়? বাস রুট ফ্র্যাঞ্চাইজি যদি চলে আসে, চাঁদা নেওয়াটা বন্ধ হয়ে যাবে, কোনো চাঁদা তো দরকার নাই। তারপর হচ্ছে মানে এবং দেখা যায় তখন কোনো ওই যে সো কল্ড পজিশন থাকবে না, যে আমার সংগঠন প্রভাব ইত্যাদি থাকবে না। ফলে এটা অনেকের জন্যই সমস্যা। ফলে এই জায়গাতে দেখা যাচ্ছে হতে দিতে চায় না। আবার সরকারকে মাথায় রাখতে হবে যে আমি দিন শেষে উপকারটা কি আমি পুরা, দেখেন ঢাকা শহরটা যানজটের জন্য তো আমার একেবারেই আমার শেষ হয়ে যাচ্ছে, স্পিড একেবারেই নেই, ক্ষতি হচ্ছে, আর্থিক ক্ষতি হচ্ছে। তাহলে আমি গুটি কয়েক মানুষের লাভের জন্য কি আমি পুরো এই শহর পুরো দেশটাকে আমি কি মানে ইকোনমিক্যালি আসলে নামিয়ে দিব, নাকি হচ্ছে যে আমি একটা দেখতে পাচ্ছি উদ্যোগ প্রচুর আছে, সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ কাজী মোহাম্মদ সাইফুন নিয়ে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো দেশ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।